দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব না, নগর সংলাপে পরিবেশ উপদেষ্টা। ইসরায়েলি আগ্রাসনের ৭০০তম দিনে ৬৯ ফিলিস্তিনিকে হত্যা, প্রাণহানি ৬৪,০০০। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই, ইয়েমেনের কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে এক নগর সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। তিনি জানান, জলাধার পুনরুদ্ধারে ইতিমধ্যে ঢাকার 5টি নদী ও 40টি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধারে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে বক্তারা বলেন, নগরের উন্নয়ন হয়েছে কিন্তু কমেছে জলাধার। জলাধার কমে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না বলেও জানান তারা। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত, উন্নত চিকিৎসার দাবিও জানান মির্জা আব্বাস। বলেন, মাজারে হামলা সহ চলমান ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়। নির্বাচনকে বানচাল করতে এইসব ঘটনা ঘটানো হচ্ছে। কিছু লোক চাচ্ছে না দেশে নির্বাচন হোক। অভিযোগ করেন, টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। দাবি করেন, সরকার যেন এইসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে তা খতিয়ে দেখে। কি উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। যশনে জুলুস, আলোচনা ও জিকির আজকার সহ বিভিন্ন ধর্মীয় রীতি মেনে সারা দেশের মতো রাজধানীতেও উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় বর্ণাঢ্য যশনে জুলুস মিছিল। এর আগে মহাসমাবেশ থেকে শান্তির ধর্ম, ইসলামের বাণী ও মহানবীর আদর্শ বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। জিকির, ইসলামী সঙ্গীত আর অন্তরে মহানবীর আদর্শ। ঈদে মিলাদুন্নবীর বিশেষ আয়োজনের নাম জশ্নে জুলুস, বাংলায় আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা। উদ্দেশ্য বিশ্বনবীর আদর্শ বিশ্ব চরাচরে পৌঁছে দেয়া, শান্তির ধর্ম ইসলামের ছায়াতল প্রত্যাশার মাধ্যমে শান্তি কামনা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে হাতে শোভা পায় কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা। সকাল 10টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় রাজধানীর সবচেয়ে বড় জশ্নে জুলুসের মিছিল। বর্ণাঢ্য সেই আয়োজনে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। উপলক্ষে আমরা আনন্দে উৎসাহিত হয়ে সবাই মাঠে নেমেছি এই উৎসব উদযাপন করার জন্য। নবীর যে পথ, নবীর পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমার সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবো, আমরা যেন নবীর পথে চলি, নবীকে অনুসরণ করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তুমি শান্তি ছড়াও, আমরা একজন আরেকজনের দুঃখে সুখে একসাথে দাঁড়াবো, আমরা সবাই ভাই ভাই। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনার মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসের মূল আনুষ্ঠানিকতা। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব সৈয়দ সাইফুদ্দিন আহমদ। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন তিনি। বর্তমান বিশ্বে যে যুদ্ধ, মারামারি, হাইওয়ানিয়াতের চর্চা চলছে, এই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। প্রায় ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব ঘটে। এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন বিশ্বনবী। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে যশনে জুলুসে আসা মুসল্লিদের ভিড়ের চাপে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 6 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আইয়ুব আলী। আহতদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে সকালে নগরীর মুরাদপুর 16 শহরের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রা বের হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান যোগ দেন। জুলুসে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা সিরিকোট দরবারের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা আনুষ্ঠানিকতায় পালন করছে ঈদে মিলাদুন্নবী। এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী সহ সারা দেশেই বাড়ছে এডিস মশা। বছর জুড়ে রাস্তার কাজ, দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা আর মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতায় এডিস মশা বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ডেঙ্গু রোগী এখন শুধু রাজধানী নয়, পুরো দেশেই মিলছে সারা বছর। এর কারণ এডিস মশার বিস্তার। উষ্ণায়ন, লবণাক্ততার প্রভাব, বৃষ্টিপাতের হেরফের, তাপমাত্রার পরিবর্তন, এসবের সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বিস্তারের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দায় আছে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার। শহরটি যদি অপরিকল্পিতভাবে তৈরি হয়, যেখানে ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে করা নাই বা ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি সঠিকভাবে করা না থাকে, তাহলে সেখানে ওয়াটার লগিং হয়। অথবা যেখানে ওয়াটার সাপ্লাই সিস্টেম নাই, সেখানে মানুষজন বিল্ডিংয়ের ভিতরে তারা পানি জমিয়ে রাখছে, সেই পানিতে এডিস মশা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, নির্মাণাধীন ভবন, বাসাবাড়ির লিফট, এমনকি গ্রিলের কার্নিশেও এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সাংবৎসরিক আপনার এই যে নির্মাণের কাজ চলছে এবং নির্মাণ সাইটে আপনার পানি জমবে, নির্মাণের কাজে ওরা পানি ব্যবহার করে। আর বৃষ্টি যেটা, আর আমাদের এবারকার বৃষ্টির প্যাটার্নটা দেখবেন খুব মুষলধারে বৃষ্টি কিন্তু কম হচ্ছে। অল্প 20-30 মিনিট ঝিরঝির বৃষ্টি হলো, ওই বৃষ্টি থেমে গেল, তার মানে হচ্ছে পানিটা জমে থাকলো। মশা খুব যদি মুষলধারে বৃষ্টি হতো তাহলে কিন্তু মশা ধুয়ে চলে যেত। তারা বলেন, একমাত্র সচেতনতা ও সদিচ্ছাই পারে এডিস মশার বিস্তার কমিয়ে ডেঙ্গু প্রতিরোধ করতে। জনসম্পৃক্ততা ছাড়া শুধু ওষুধ দিয়ে কিন্তু কাজ হবে না, এটা পরীক্ষিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছরের মধ্যে রেকর্ড প্রায় 1400 কোটি টাকার লেনদেন আর সূচকের তেজি ভাবের মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 10,175 কোটি টাকায়। এদিকে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মাসে বিএসইসি মার্জিন বিধিমালা 2025 চূড়ান্ত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে 1296 কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে গিয়ে তা হয় 1338 কোটি টাকা। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে 1298 কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 9,436 কোটি টাকা। এছাড়া সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক্স সূচক 17 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5,614 পয়েন্টে। এই সপ্তাহ পুরোটাই আপ ট্রেন্ডে, পজিটিভ ট্রেন্ডে ছিল। প্রতিদিনই 20, 30, 40, 50, 60, 70 করে পয়েন্ট বাড়লো। এই সপ্তাহটা পুরোই ভালো গেল বিনিয়োগকারীদের জন্য। চলতি সপ্তাহটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুন্দর একটা সপ্তাহ গেছে। প্রতিটা শেয়ারের দাম আপ হয়েছে। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ধারাকে ইতিবাচক হিসেবেই দেখছে ব্রোকারেজ হাউসগুলো। আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ অফ ট্রেড টার্নওভার বা মানি ফ্লো ইনক্রিজ আমরা যেটাকে বলি, এটা কিন্তু মিন করে যে নতুন নতুন ইনভেস্টররা মার্কেটে আসছে। ওভারঅল যদি বলি, মোটামুটি 75 to 80% অফ দ্য স্টকস কিন্তু এবার নেট গেইন পজিশনে আছে এই সপ্তাহে। সো অবশ্যই ইনভেস্টররা কিন্তু আশা করি খুব হ্যাপি থাকবেন। এদিকে বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে সংস্কার সহ বাজার উন্নয়নের নানামুখী পদক্ষেপের কথা জানালো ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস, সেটা হচ্ছে মার্জিন ল্যান্ডিং।
সেটার যেই আপনার রুলস রেগুলেশনটা সেটা চেঞ্জ করা হচ্ছে, সেটাকে আপনার আপ টু ডেট করা হচ্ছে এবং সেখানে বিনিয়োগকারীদের সুরক্ষা করা হচ্ছে। সেটা হয়তো চলে আসবে উইদিন এ মান্থ অর সো। এদিকে শেয়ার বাজারে নতুন নতুন দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। শনিবার সকালে নোয়াখালী চৌমোহনী থেকে 30 জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিল বাসটি। সকাল 8:30টায় চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে চন্দ্রগঞ্জ থানা, পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। গাড়ির ভেতর থেকে মোর্শেদ আলম, জয়নাল আবেদিন ও হুমায়ুন রশিদ নামের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর রিপন ও মাজেদ নামের আরও 2 জন মারা যান। এই ঘটনায় আহত 20 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 64,000। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার ইসরায়েলি আগ্রাসনের 700তম দিনে উপত্যকা জুড়ে অন্তত 69 ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। এর মধ্যে খাবার নিতে এসে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান 6 জন। আহতের সংখ্যা অন্তত 422 জন। একই দিন অনাহারে মারা গেছেন অন্তত 3 জন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে মিশর ও কাতার। এর আগে শুক্রবার গাজা নগরীর কেন্দ্রে পৌঁছানোর কথা জানায় ইসরায়েলি সেনারা। নগরীর প্রায় 40% এলাকা দখল করে নেওয়ার দাবি করে তেল আবিব। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন 80তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন না। শুক্রবার প্রকাশিত সংশোধিত প্রাথমিক বক্তাদের তালিকায় এই তথ্য দেওয়া হয়েছে। 80তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে 9 সেপ্টেম্বর। তবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম বক্তা থাকবেন ব্রাজিল। এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। তালিকা অনুযায়ী ভারতকে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। যদিও গত জুলাই মাসে প্রকাশিত তালিকায় উল্লেখ ছিল নরেন্দ্র মোদী 26 সেপ্টেম্বর ভাষণ দেবেন, তবে সংশোধিত তালিকায় পরিবর্তন আনা হয়েছে। খেলার খবর। সর্বোচ্চ আশা দেখিয়ে এবারও পারল না বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে 1-0 গোল ব্যবধানে হারল মোরসালিনের দল। ভিয়েতনামের ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ভালো লড়াই করে বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধে ইয়েমেনের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল তারা। 94 মিনিটে যোগ করার সময় গোল হজম করে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এই হারে সি গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে দল। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারার সিঙ্গাপুরের সাথে 9 সেপ্টেম্বরের ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে থাকলো লাল সবুজদের জন্য। সুবর্ণগ্রাম জাতীয় সিস্ট বল প্রতিযোগিতায় পঞ্চম আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলার ফিরোজ স্মৃতি সংসদ, আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর স্পোর্টস একাডেমি। রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে ফিরোজ স্মৃতি 12-4 পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলাকে। নারী বিভাগের ফাইনালে মিরপুর স্পোর্টস একাডেমি 28-12 পয়েন্টে হারিয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সিস্ট বল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা। দুদিনের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশ নেয়। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব না, নগর সংলাপে পরিবেশ উপদেষ্টা। ইসরায়েলি আগ্রাসনের 700তম দিনে 69 ফিলিস্তিনিকে হত্যা, প্রাণহানি 64,000। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই ইয়েমেনের কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।